স্টুডেন্টস, কলকাতা বিশ্ববিদ্যালয়ের জিওগ্রাফি অনার্স সিবিসিএস সিলেবাসের সেমেস্টার 4 এর মডিউল 10 এর প্র্যাকটিক্যাল টপিক প্লান্ট স্পিসিস ডাইভার্সিটি ডিটারমিনেশন বাই ম্যাট্রিক্স মেথড আমরা আলোচনা করছি। এটা পার্ট 2 ভিডিও লেকচার। পার্ট 1 ভিডিও লেকচারে আমরা বিশদে আলোচনা করেছি কনসেপ্ট অ্যান্ড টাইপস অফ প্লান্ট ডাইভার্সিটি, factors for the formation of vegetation zone, scale of plant diversity, quadrat method, transit method and selection of a sample spot. পার্ট 2 ভিডিও লেকচারে আমরা শিখব ডাইভার্সিটি ইন্ডেক্স কাকে বলে, তার ফর্মুলা, ক্যারেক্টারিস্টিক্স, কম্প্যারিজন, অ্যাডভান্টেজ অ্যান্ড ডিসঅ্যাডভান্টেজ, মেথডোলজি, ক্যালকুলেশন, ইন্টারপ্রিটেশন কিভাবে করতে হয় এবং পরীক্ষায় কী ধরনের প্রশ্ন আসতে পারে। প্লান্ট ডাইভার্সিটি নির্ণয় করার সময়ে আমরা কোয়ান্টিটেটিভ মেথডের সাহায্য নেব, অর্থাৎ স্যাম্পল ডেটা কালেক্ট করে তার থেকে হিসাব করে ডাইভার্সিটি ইন্ডেক্স নির্ণয় করব। ডাইভার্সিটি ইন্ডেক্স হলো এক ধরনের গাণিতিক হিসাব যার দ্বারা নির্দিষ্ট অঞ্চলে উদ্ভিদ প্রজাতি কতটা এবং কত রকমের বৈচিত্র্য সেখানে আছে তা বিচার করা যায়। এই ইন্ডেক্সগুলি মূলত দুটি বিষয় স্পষ্ট করে। প্রথমটি হলো স্পিসিস রিচনেস, অর্থাৎ কত রকমের বা কত ধরনের উদ্ভিদ প্রজাতি দ্বারা ওই অঞ্চলটি সমৃদ্ধ। দ্বিতীয়টি হলো স্পিসিস অ্যাবান্ডান্স, অর্থাৎ আলাদা করে এক একটি প্রজাতির মোট কতগুলি করে উদ্ভিদ ওই অঞ্চলে আছে। এটা মনে রাখতে হবে যে মোট গাছের সংখ্যা বেশি হলেই বেশি ডাইভার্সিটি বা বৈচিত্র্য আছে তা কিন্তু নয়, কারণ একটি বা দুটি নির্দিষ্ট প্রজাতির একই ধরনের গাছ প্রচুর থাকতে পারে। তাহলে ওই অঞ্চলটি উদ্ভিদ পূর্ণ হবে, কিন্তু উদ্ভিদ বৈচিত্র্যপূর্ণ হবে না। কোনো স্থানে নানা ধরনের গাছ থাকলে তবেই সেই স্থানটিকে উদ্ভিদ বৈচিত্র্যপূর্ণ বলা যাবে। প্লান্ট ডাইভার্সিটি ইন্ডেক্স দু ধরনের হতে পারে। এক হচ্ছে ডমিন্যান্স ইন্ডেক্স এবং দুই ইনফরমেশন স্ট্যাটিস্টিক ইন্ডেক্স। কোনো অঞ্চলে কোন ধরনের স্পিসিস ডমিনেট করছে, কাদের দাপট বা রাজত্ব ওই এলাকায় বেশি, সেটা ডমিনেন্স ইন্ডেক্সে বোঝা যায়। যেমন ঠান্ডা অঞ্চলে শঙ্কু আকৃতির গাছ বেশি, প্রেইরি অঞ্চলে ক্ষুদ্র ঘাস বা হার্ব জাতীয় উদ্ভিদ বেশি থাকে, এও তেমন। আর বৈচিত্র্য বুঝতে গেলে ইনফরমেশন স্ট্যাটিস্টিক ইন্ডেক্স বেশি কার্যকরী, কারণ এখানে গণিতের ইনফরমেশন থিওরি কাজে লাগানো হয়। আগের স্লাইডে যে দু ধরনের ইন্ডেক্সের কথা বলা হলো, এবারে আমরা একটু একটু করে সেগুলির ব্যাখ্যা করব। সিলেবাস অনুযায়ী আমাদের দুরকম ইন্ডেক্স শিখতে হবে। এক হচ্ছে শ্যানন ওয়েনার ইন্ডেক্স আর দুই হলো সিম্পসন ইন্ডেক্স। শ্যানন ওয়েনার ইন্ডেক্সকে ইনফরমেশন স্ট্যাটিস্টিক ইন্ডেক্স বলা হয়। এতে দুটি শর্ত আগে থেকে ধরে নেওয়া হয়। প্রথম শর্তটি হলো আমি যে স্যাম্পল স্পটে কাজ করছি সেখানে মোটামুটিভাবে স্থানীয় সব রকম গাছই আছে। দ্বিতীয় শর্তটি হলো স্যাম্পল স্পটটি আমরা র্যান্ডমভাবে নির্বাচন করেছি, কোনো নির্দিষ্ট পারপাস বা উদ্দেশ্য ছিল না। সিম্পসন ইন্ডেক্সকে ডমিন্যান্স ইন্ডেক্স বলা হয়। ধরা যাক কোনো স্যাম্পল স্পটে কয়েক ধরনের গাছ আছে, কিন্তু একটি নির্দিষ্ট প্রজাতির গাছ অন্যগুলির তুলনায় সংখ্যায় অনেক বেশি আছে। যেমন মালদা মুর্শিদাবাদে অন্য গাছের তুলনায় আম গাছ বেশি দেখা যায়। সেই সব ক্ষেত্রে ওই প্রজাতির গাছের ডমিন্যান্স বা দাপট কত বেশি
তার গাণিতিক হিসেব এই সিম্পসন ইন্ডেক্স দিয়ে বার করা হয়। এবারে সেই সব বিজ্ঞানী যাদের জন্য আমরা এই ইন্ডেক্স, প্লান্ট ডাইভার্সিটি ইত্যাদি শিখতে পারছি, তাদের সঙ্গে একটু পরিচয় করে নিই। বাঁদিকে রয়েছেন ক্লড শ্যানন, ইনি একজন মার্কিন গণিতজ্ঞ। আর তার পাশে রয়েছেন নরবার্ট ওয়েইনার, ইনি একাধারে গণিতজ্ঞ এবং দার্শনিক। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়ে এরা দুজনেই আলাদা আলাদাভাবে ইনফরমেশন থিওরি নিয়ে কাজ করেছেন। ওয়েইনারের পাশে রয়েছেন রবার্ট হেলমার ম্যাকআর্থার, ইনিও আমেরিকান কিন্তু ইকোলজিস্ট। ইনি প্রথম শ্যানন এবং ওয়েইনারের কাজ এবং ইকোলজিতে প্রয়োগ করেন। ডান দিকে রয়েছেন এডওয়ার্ড এইচ সিম্পসন, ইনি একজন ব্রিটিশ স্ট্যাটিস্টিশিয়ান, যিনি ডমিনেন্স ইন্ডেক্স আবিষ্কার করেন। শ্যানন ওয়েইনার ইন্ডেক্স প্লান্ট ডাইভার্সিটি নির্ণয়ে খুবই জনপ্রিয় একটি উপায়। এটির মান সাধারণত 0 থেকে 5-এর মধ্যে থাকে। এর সুবিধা হলো এটি নির্ণয় করা খুব সহজ, আর চোখে দেখে যেমনটি আমরা বুঝতে পারছি, যখন কাগজে প্লট করি শ্যানন ওয়েইনার ইন্ডেক্স দিয়ে, মোটামুটি তেমনই ইমেজ ফুটে ওঠে। কিন্তু একটা অসুবিধাও আছে। ধরা যাক এমন অনেক ক্ষেত্রেই দেখা যায় যে আলাদা আলাদা স্যাম্পল স্পট নিয়েছি, এই শ্যানন ওয়েইনার ইন্ডেক্সের মানটাও এক বেরোচ্ছে, কিন্তু তার মানে কিন্তু এই নয় যে ওই স্যাম্পল স্পটের ভেজিটেশনের চরিত্র এক। আলাদা আলাদা চরিত্রের ভেজিটেশনের ক্ষেত্রে গণিতের হিসাবটা হয়তো এমন হচ্ছে যে ইন্ডেক্সটা সমান বেরোচ্ছে। এই ক্ষেত্রে একটু অসুবিধা হয়। সিম্পসন মেথডে যে প্লান্ট ডাইভার্সিটি ইন্ডেক্স নির্ণয় করা হয় তার মান 0 থেকে 1-এর মধ্যে থাকে। এর সুবিধা হলো কোনো এলাকায় কোনো প্রজাতি ডমিন্যান্ট থাকলে সেটা খুব ভালো বোঝা যায়, কিন্তু ডমিনেন্সের ক্ষেত্রে এটা ব্যবহার করা যত সহজ, ডাইভার্সিটির ক্ষেত্রে কিন্তু একটু অসুবিধা আছে। অসুবিধা এটাই যে শ্যানন ওয়েইনার ইন্ডেক্সের থেকে এটা ডাইভার্সিটি নির্ণয়ে একটু কম সেন্সিটিভ, অর্থাৎ একটু দুর্বল। দেখো, উদ্ভিদ বৈচিত্র্য নিয়ে আমরা এত যে আলোচনা করছি, উদ্ভিদ বৈচিত্র্য বেশি থাকলে ভালো না মন্দ, কম থাকলেই বা কি, সেটা তো আমাদের একটু জেনে নিতে হবে। কোনো এলাকায় উদ্ভিদ বৈচিত্র্য বেশি থাকলে সেখানে একটি শক্তিশালী বাস্তুতন্ত্র গড়ে ওঠে, অনেক প্রাণী সেখানে আশ্রয় নেয়। কোনো একটি রোগ পোকা বা পরজীবী উদ্ভিদের আক্রমণ ঘটলে পুরো ভেজিটেশন কভারের স্বাস্থ্য চট করে নষ্ট হয় না। কোনো এলাকায় প্লান্ট ডাইভার্সিটি বেশি থাকলে আবার কিছু অসুবিধাও হতে পারে। যদি এমন হয় যে ক্ষতিকর আগাছা, লতা পাতা বেশি হয়ে গিয়ে প্লান্ট ডাইভার্সিটি বেশি দেখাচ্ছে, কিন্তু আসলে বাস্তুতন্ত্রের স্বাস্থ্যের ক্ষতি হচ্ছে, তখন কিন্তু সেটা খারাপ। এবারে শ্যানন ওয়েইনারের সূত্রটা আমরা ভালো করে বুঝে নেব। এটাকে ইউনিভার্সালি এইচ ড্যাশ, ক্যাপিটাল এইচ ড্যাশ বলে বোঝানো হয়। আর এই দেখো সামেশন বা যোগফল, এর বাইরে কিন্তু একটা মাইনাস আছে। এখানে দেখো একটা লগ নিতে হবে, এই লগটার মাইনাসে আসে এবং আলটিমেটলি রেজাল্টটা মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যায়। আচ্ছা, কেন মাইনাসে আসে সেটা আমরা বুঝিয়ে দিচ্ছি। দেখো, এই যে স্মল এনআই, এই স্মল এনআই হলো এক একটা
ইন্ডিভিজুয়াল স্পিসিসের সংখ্যা। যদি একটা স্পটে 5 রকম গাছ থাকে তাহলে N1 মানে প্রথম প্রজাতির সংখ্যা, N2 মানে দ্বিতীয় প্রজাতির সংখ্যা, এমনভাবে N3, N4, N5 হলো তৃতীয়, চতুর্থ ও পঞ্চম প্রজাতির সংখ্যা। এইভাবে বাড়তে বাড়তে যাবে, অর্থাৎ স্মল ni এর আইটা হলো আলাদা আলাদা উদ্ভিদ প্রজাতি। এবার দেখো এই যে ক্যাপিটাল এন হলো সব প্রজাতি মিলে টোটাল গাছের সংখ্যা, আর ln হচ্ছে লগ হচ্ছে ন্যাচারাল লগ। লগারিদমের অঙ্ক দুভাবে করা যায়, লগ টু দি বেস 10 ধরে। দেখো এইটা হচ্ছে n ইকুয়াল টু a টু দি পাওয়ার x। এই যে এটাই হচ্ছে লগের ক্ষেত্রে বেস হয়ে যাবে। এই বেসটা যদি 10 হয় মানে হচ্ছে যদি 10-এর গুণিতকের সংখ্যাটা বাড়তে থাকে, 10, 100, 1000, মানে 10, 10 স্কোয়ার, 10 কিউব, এইভাবে যদি বাড়তে থাকে, তখন যদি আমরা তার লগ নিই তাহলে বেসটা হয়ে যায় 10। কিন্তু 10 ছাড়াও অন্য আরেকভাবে লগারিদমের অঙ্ক করা যায়, তাকে বলে ন্যাচারাল লগ। সেটাকেই বলা হয়, আমরা বোঝাই ক্যালকুলেটারে এই যে স্মল ln এইটা দিয়ে, আর log এই বাটনটা হচ্ছে লগ টু দি বেস 10 এর জন্যে, আর এই lnটা হচ্ছে ন্যাচারাল লগ, এখানে লগ টু দি বেস ই হবে। কে বলা হয় অয়লার্স নাম্বার। এই অয়লার্স নাম্বার এটা একটা গণিতের একটা খুব মজাদার সংখ্যা। এই সংখ্যাটার নির্দিষ্ট মান কিছুতেই বার করা যায় না। এর মানটা হচ্ছে 2 আর 3 এর মাঝামাঝি একটা কোথাও থাকে। এবার এই এর জায়গায় যদি থাকে, ই টু দি পাওয়ার বলে সংখ্যাগুলো তৈরি হতে থাকে, তাহলে তার যদি লগ নিই তাহলে সেটা হয়ে যাবে লগ টু দি বেস ই। আর আমাদের এই যে শ্যানন ওয়েনারের যে লগটা, সেটা হচ্ছে লগ টু দি বেস ই। তোমাদের যদি এত কথাও না বুঝতে ইচ্ছে করে, তোমরা সিম্পল যেটা পাবে, স্মল এন ডিভাইডেড বাই ক্যাপিটাল এন যেটা পাবে, সেটার অপারেশনটা তোমরা এই বাটনটা দিয়ে করবে। এটা মনে থাকলেই তোমাদের কাজ চলে যাবে। এবারে শ্যানন ওয়েনারের সূত্রটা আমরা একটু টেস্ট করে দেখব। আমরা বললাম যে শ্যানন ওয়েনার ইন্ডেক্সের লিমিট হচ্ছে 0 থেকে 5। এখন এটা কিভাবে হচ্ছে বিচার করে দেখা যেতে পারে। ধরা যাক আমরা গেলাম সাইট এ তে। এটি এমন একটি এলাকা যেখানে 25খানা টিক বা সেগুন গাছ আছে। এই যে এখানে টি মানে টিক। তাহলে সাইট এ তে আমি কিভাবে ইন্ডেক্সটা ক্যালকুলেট করব? যেহেতু এখানে কেবলমাত্র এক ধরনেরই স্পিসিস আছে, তাহলে স্মল এন এর সামেশনের কোনো ব্যাপার নেই। স্মল এনটা নিজে নিজেই যোগ করে 25 হয়ে যাচ্ছে। আবার মোট যে গাছ ক্যাপিটাল এন, সেটাও 25ই হয়ে আছে। এবার দেখো আমি যখন প্রপোর্শন করব স্মল এন বাই ক্যাপিটাল এন, তাহলে কি হবে? 25/25 মানে 1 হয়ে গেল। তাহলে সূত্রটা দাঁড়াচ্ছে 1 মাল্টিপ্লাইড বাই ন্যাচারাল লগ 1। আর এই 1-এর লগ সবসময় 0 হয়, সেটা আমি বেস ইতেই ধরি বা বেস 10এই ধরি। দেখো আগে যে স্লাইডে লগের সূত্রটা ছিল, সেখানে আমি যদি দিয়ে জিনিসটা করি, ই টু দি পাওয়ার 0 ইকুয়াল টু 1, মানে যে কোনো সংখ্যারই টু দি পাওয়ার 0 ধরলে তো তার মানটাও 1 হবে। আর এবার এই একটার যদি আবার বেস ধরে লগ নিই, তাহলে এই পাওয়ারে যেটা আছে সেটাই লগের মান, তাহলে লগ 1 হয়ে যাচ্ছে 0। আর 0 দিয়ে যখনই আমি কোনো সংখ্যাকে গুণ করব, তখন
তার মানটাও 0 হয়ে যাবে। অর্থাৎ এখানে এই যে সাইটটা, এতে এক রকমের স্পিসিস আছে, এখানে ডাইভার্সিটি 0, কোনো ডাইভার্সিটি নেই। তাহলে দেখো শ্যানন ওয়েনারের যে লোয়ার রেঞ্জটা, লোয়ার লিমিটটা, সেটা আমরা এইভাবে প্রমাণ করতে পারলাম। যদি এক রকম স্পিসিস থাকে তাহলে কোনো ডাইভার্সিটি নেই, তার মানে এখানে ডাইভার্সিটি 0। তাহলে শ্যানন ওয়েনার ইন্ডেক্সের লোয়ার লিমিট হয়ে গেল 0, যেটা আমরা প্রমাণ করে ফেললাম। এবারে চলো যাই সাইড বিতে। এখানে আমি দেখছি 5 ধরনের গাছ রয়েছে। 5টা সেগুন গাছ, 5টা শাল গাছ, 5টা অ্যাকেশিয়া গাছ, 5টা পলাশ গাছ, আর 5টা খয়ের গাছ। এখানেও কিন্তু আমার টোটাল ক্যাপিটাল মানে টোটাল গাছের সংখ্যা বা ক্যাপিটাল এনটা হলো 25, কিন্তু এনআই সমান হচ্ছে কিন্তু 5, কারণ এক একটা স্পিসিসের আমার 5টা করে গাছ আছে। তাহলে স্মল এন বাই ক্যাপিটাল এন কি হবে এক্ষেত্রে? 5/25 ইকুয়াল টু 0.2। তাহলে 0.2 মাল্টিপ্লাইড বাই ন্যাচারাল লগ 0.2, দেখো হচ্ছে -0.322। তার কারণ এই যে ভগ্নাংশটার আমি লগ নিচ্ছি না, এই ভগ্নাংশের ওপরে তো ছোট সংখ্যা আর নিচে হচ্ছে বড় সংখ্যা। এই ধরনের ভগ্নাংশের যদি আমি লগ নিই, সবসময় এর মানটা মাইনাসে আসে, সেই জন্যে এই মানটাও গুণ করে মাইনাসে আসবে। এবার যখন আমি টোটাল করব 5টা স্পিসিসের জন্য, তখন দেখো ওই জন্য ব্র্যাকেট সামের বাইরে একটা মাইনাস রয়েছে, কারণ সব মাইনাস ভ্যালু যোগ করে করে মাইনাসগুলো আলটিমেটলি মাইনাসে মাইনাসে প্লাস করে আমরা ইন্ডেক্স ভ্যালুটাকে পজিটিভে নিয়ে যাব। তাহলে এটা এক ধরনের কেস হলো। এইভাবে যদি আমরা স্পিসিসের সংখ্যা বাড়িয়ে নিই, মানে বড় পপুলেশন নিয়ে কাজ করতে যাই, যেমন ধরো আমি একটা কাল্পনিক সাইট নিচ্ছি সি। এই সিতে আমি ধরে নিচ্ছি যে নাম্বার অফ স্পিসিস টাইপ 100, তার মানে 100 ধরনের গাছ আছে। আবার ধরে নিচ্ছি যে প্রত্যেক ধরনের গাছই 100টা করে আছে। তাহলে টোটাল কত হলো? 100 ইন্টু 100 মানে 10,000 আমার টোটাল ভেজিটেশন পপুলেশন। তাহলে ফর ইচ স্পিসিস স্মল এন বাই ক্যাপিটাল এন হয়ে যাচ্ছে 100 ডিভাইডেড বাই 10,000। তাহলে কাটাকুটি করে 2 শূন্য 2 শূন্য কেটে যাচ্ছে লবে হরে, তাহলে পড়ে থাকছে 1/100 বা 0.01। এখানে দেখো এই কেসটাতে যেখানে আমি 10,000 পপুলেশন নিয়ে শ্যানন ওয়েনার ইন্ডেক্স বার করছি, সেখানে কিন্তু তার মানটা হয়ে যাচ্ছে এক একটার ক্ষেত্রে 0.046। এবার যখন আমি 100টা স্পিসিস নিয়ে তার সাম করছি এবং সেটা মাইনাসে মাইনাসে প্লাস করে দিচ্ছি, তখন কিন্তু এর মানটা দাঁড়াচ্ছে 4.6। তাহলে দেখো এইভাবে শ্যানন ওয়েনারের মান আমরা যত লার্জ পপুলেশনের দিকে যাব তত এর মানটা বাড়বে। তবে বাস্তবে তো আর এই ধরনের হয় না। আমরা তো এই ধরনের এগুলো আইডিয়াল কেস ধরে নিচ্ছি টেস্ট করবার জন্যে। সেই জন্যে জিনিসগুলো মোটামুটি উদ্ভিদ বিজ্ঞানীরা দেখেছেন যে বাস্তবের মাটিতে প্লান্ট স্পিসিস যেভাবে হয়, তাতে শ্যানন ওয়েনার ইন্ডেক্সটা 5-এর মধ্যেই সচরাচর থাকে। এবারে সিম্পসনের যে ডাইভার্সিটি ইন্ডেক্স, তার যে ফর্মুলা আছে সেটা আমরা শেখার চেষ্টা করব। মজার কথা হচ্ছে এই সিম্পসনের ফর্মুলার দুটো ভার্সন আছে। এটা হচ্ছে প্রথম ভার্সন আর এটা হচ্ছে সেকেন্ড ভার্সন। দুটোই কিন্তু অ্যাকসেপ্টেবল। প্রথম ভার্সনে কি বলা হচ্ছে? বলা হচ্ছে যে ডি সমান স্মল এন আই ডিভাইডেড বাই ক্যাপিটাল এন এর হোল স্কোয়ার, তার সাম।
আর সেকেন্ড ভার্সানে বলা হচ্ছে লব আর হর দুটো আছে, লবে রয়েছে স্মল এনআই ইন্টু স্মল এনআই মাইনাস ওয়ান, আর ডিনমিনেটর বা হরে রয়েছে ক্যাপিটাল এন ইন্টু ক্যাপিটাল এন মাইনাস ওয়ান, তার আবার সাম। এই যে ডি মানে বোঝানো হচ্ছে ডমিনেন্স, ডাইভার্সিটি কিন্তু নয়। যেহেতু এটার ভ্যালু 0 to 1 এর মধ্যে ভ্যারি করে, সেই জন্যে প্রথমে আমাদের এন এর ভ্যালুগুলো দিয়ে ডি ক্যালকুলেট করতে হবে, তারপরে 1 মাইনাস ডি দিলে তবে ডাইভার্সিটিটা বেরোবে। এখন আমাদের ক্ষেত্রে সমস্যা হচ্ছে যে আমরা কোন ভার্সানটা ব্যবহার করব। এই স্মল এনআই এর অর্থ কিন্তু শ্যানন ওয়েনারের ক্ষেত্রে আমরা যা দেখেছি, সিমসনের ক্ষেত্রেও তাই, ক্যাপিটাল এন এর অর্থ সেমই থাকবে। দেখো, সিমসন ডাইভার্সিটি ইন্ডেক্সের কোন ভার্সানটা ব্যবহার করব সেটা যে কেবল আমাদের সমস্যা তা কিন্তু নয়, সারা পৃথিবীর গবেষকরাই এই নিয়ে চিন্তা করেন। একটা ওয়েবসাইট আছে রিসার্চগেট, যেটা সমস্ত পৃথিবীর বিভিন্ন দেশের শিক্ষাবিদ এবং গবেষকদের কাছে খুব জনপ্রিয়। সেই ওয়েবসাইটেও আমি এই প্রশ্নটা খুঁজে পেয়েছি। দেখো, এই ভদ্রলোক ফিলিপ, ইনিও এই একই প্রশ্ন করছেন, which version of Simpson's diversity index should I use for calculating diversity of vegetation from quadrat cover values? এই যে সমস্যা বা প্রশ্ন, সেটার উত্তর কি হতে পারে সেটা একটু আমরা নিজের মতো করে বোঝার চেষ্টা করি। এখানে আমি একটা কাল্পনিক সাইট নিয়েছি যেখানে অনেক গাছ আছে। এটাকে আমি আমার কাজের সুবিধার জন্য 9টা গ্রিডে ভাগ করেছি, এবং আমি ধরে নিচ্ছি যে এই প্রত্যেকটা খোপে 5 রকম করে আলাদা আলাদা প্রজাতির গাছ আছে, আর প্রত্যেকটা ধরনের গাছ 10টা করে আছে। আর একটা খোপের সঙ্গে আর একটা খোপের মিল নেই, প্রত্যেক খোপে আলাদা আলাদা রকমের গাছ। তাহলে 9টা খোপে 5 রকমের করে গাছ, মানে টোটাল 45 রকমের গাছ আছে। তার মানে আমার যে ভার্সানের এন আই, সেই আইটা 1 থেকে 45 পর্যন্ত চলবে। আর টোটাল গাছ প্রত্যেকটা খোপে 50টা করে, তাহলে 9টা খোপে টোটাল গাছ আমার 450টা। এবারে আমার সিমসন ফর্মুলার যে প্রথম ভার্সানটা সেটা একবার মনে করি, স্মল এন আই ডিভাইডেড বাই ক্যাপিটাল এন হোল স্কোয়ার তার সাম। সেটাকে আমি এবার একটু খুলে লিখছি। প্রথম ভার্সানটা সমান আমি নাম দিচ্ছি ক্যাপিটাল এ। আর খুলে কিভাবে লিখছি না, স্মল এন আই স্কোয়ার, আই তো 45 অবধি, সেই জন্য n1 স্কোয়ার প্লাস n2 স্কোয়ার প্লাস n3 স্কোয়ার, এরকম করতে করতে n45 এর স্কোয়ার ডিভাইডেড বাই ক্যাপিটাল এন স্কোয়ার যেমন আছে। আচ্ছা, ক্যাপিটাল এনটা কি, সেটা হচ্ছে এই n1 প্লাস n2 থেকে n45 পর্যন্ত তার যোগফল, তাই তো? তাহলে দেখো ভালো করে বুঝে যে নিউমারেটর বা লবে রয়েছে প্রত্যেকটা উদ্ভিদ প্রজাতির সংখ্যার স্কোয়ারের যোগফল, আর ডিনমিনেটর বা হরে রয়েছে সেই প্রজাতিগুলির সংখ্যার যোগফলের স্কোয়ার। আমি আর একবার রিপিট করছি, খেয়াল করবে, লবে রয়েছে স্কোয়ারের যোগফল আর হরে রয়েছে যোগফলের স্কোয়ার, দুটো কিন্তু আলাদা। এই ভার্সানটা তোমরা একটু মনে রাখো, স্মৃতিতে রাখো, একটু পরেই এই ভার্সানটা আমাদের কাজে লাগবে। এবার এসো সেকেন্ড ভার্সান। সেকেন্ড ভার্সানটাকে আমরা নাম দিচ্ছি যে ক্যাপিটাল বি। সেখানে কি ছিল, স্মল এন আই ইন্টু স্মল এন আই মাইনাস ওয়ান ডিভাইডেড বাই ক্যাপিটাল এন ইন্টু ক্যাপিটাল এন মাইনাস ওয়ান, তার এবার সাম। এবার স্মল এন আই ইন্টু স্মল এন আই মাইনাস ওয়ান, সেটাকে এবার আমি খুলে লিখছি 45 পর্যন্ত। কিভাবে লিখবো, n1 ইন্টু n1 মাইনাস ওয়ান প্লাস n2 ইন্টু n2 মাইনাস ওয়ান, এরকম প্লাস প্লাস করতে করতে n45 ইন্টু n45 মাইনাস ওয়ান।
এখানে এনটাকে আমি একটু খুলে দেখিয়ে দিয়েছি। ধীরে ধীরে ধাপে ধাপে এটাকে সলভ করতে করতে আসছি। আর n ইন্টু n মাইনাস ওয়ান সেটাকে গুণ করে দিয়ে আমার হলো কি ক্যাপিটাল এন স্কোয়ার মাইনাস এন। আগের যে ভার্সানটা হলো লব আর হর দুটোকেই আমি এবার এন স্কোয়ার দিয়ে ভাগ করে দিলাম। দেখো কিভাবে এন স্কোয়ার দিয়ে আমি ভাগ করছি। এন স্কোয়ার দিয়ে ভাগ করে দুটো জিনিস পাওয়া গেল। আগেরটা নিশ্চয়ই তোমাদের মনে আছে যে আমি খুলে লিখছিলাম n1 ইন্টু n1 মাইনাস ওয়ান প্লাস n2 ইন্টু n2 মাইনাস ওয়ান। তার মানে কি এই গুণগুলো যদি আমি করে একদম খুলে দিই তাহলে কি হবে, n স্কোয়ার n1 স্কোয়ার n2 স্কোয়ার n3 স্কোয়ার এগুলো পাওয়া যাবে তো। আর এক পাশে n1 n2 n3 এগুলো পাওয়া যাবে। তা এই দুটোকে আমি আলাদা করে ব্র্যাকেট করে গ্রুপ করে দিয়েছি। গ্রুপ করে তাহলে n1 স্কোয়ার দুটোতে দিয়ে যখন আমি ভাগ করছি তখন লবের এই অংশটা দেখো, কি চিনতে পারছো? এটা ওই ভার্সান এর সঙ্গে মিলে যাচ্ছে না? আর লবের এই অংশটা দেখো n1 প্লাস n2 থেকে n45 অব্দি যোগ মানেটা কি? এটাই তো ক্যাপিটাল এন হয়ে যাচ্ছে। তার মানে জিনিসটা দাঁড়াচ্ছে এদিকে পুরোটাই হচ্ছে ক্যাপিটাল এ আর এখানে দাঁড়াচ্ছে এন ডিভাইডেড বাই এন স্কোয়ার। সেখানে একটা করে এন কাটাকুটি হয়ে যাচ্ছে, কাটাকুটি হয়ে পড়ে থাকছে 1/n। আর নিচে তো যা ছিল এন স্কোয়ার মাইনাস এন সেটাকে এন স্কোয়ার দিয়ে ভাগ করে এই রকম হয়ে দাঁড়ালো কাটাকুটি করে। এবারে দেখো এর ভ্যালুটা এখানে বসিয়ে দিয়ে আমার ইকুয়েশনটা কি হয়ে দাঁড়াচ্ছে, বি সমান আমি কি পাচ্ছি, তাহলে হয়ে দাঁড়ালো এ মাইনাস 1/n ডিভাইডেড বাই 1 মাইনাস 1/n। মনে রাখবে এখানে আমরা 45 রকমের গাছ এবং মোট 450টা গাছ নিয়ে কাজ করছি। এবার ধরে নাও বি যখন আমার এই ফর্মে এসে পৌঁছেছে, আমি যদি এই ফর্মটা একটু বেশি সংখ্যক গাছের ক্ষেত্রে কাজে লাগাই, মানে ধরো আমরা প্রায় 1 লাখ পপুলেশন ভেজিটেশনের নিয়ে কাজ করছি, n ইজ ইকুয়াল টু যদি 10⁵ হয় তাহলে 1 বাই ক্যাপিটাল এন কি হবে, 0.00001। দেখো আমরা যখন অঙ্ক কষি তখন অ্যাকিউরেসি বাড়ানোর জন্য আমরা পয়েন্টের পরে তো 3 ঘর বা 4 ঘর নিই। তাহলে পয়েন্টের পর 3 ঘর বা 4 ঘর দেখিয়ে যদি সেগুলো সব শূন্যই হয়ে যায় তাহলে এই ভ্যালুটা প্রকৃতপক্ষে এতটাই নেগলিজেবল যে এটাকে শূন্য ধরে নেওয়া যায়। তাহলে এই যে বি ইকুয়াল টু এই যে জিনিসটা দাঁড়িয়েছে, এই জিনিসটাকে যদি আমি ভেরি লার্জ ভেজিটেশন পপুলেশনের ক্ষেত্রে কাজে লাগাই তাহলে এই 1/n গুলো এতটাই নেগলিজেবল যে এটাকে 0 ধরে নেওয়া যায়। তার মানে ফর ভেরি লার্জ ভেজিটেশন পপুলেশন ইকুয়েশনটা হয়ে দাঁড়ায় এই রকম, বি ইকুয়াল টু এ মাইনাস 0 ডিভাইডেড বাই 1 মাইনাস 0, তার মানে এ। তাহলে বুঝতে পারছো আমি কি প্রমাণ করছি? এখানে প্রমাণ হলো এইটাই যে সিমসন ইন্ডেক্সের সেকেন্ড ভার্সানের যে ফর্মুলা ভেরি লার্জ পপুলেশন ইনফাইনাইট নাম্বার অফ ভেজিটেশন পপুলেশনে সেটা যদি প্রয়োগ করি তাহলে সেটা ভার্সান এ তে পরিণত হয়। বোঝা গেল? দেখো আমরা যখন ভূগোলে ফিল্ডে কাজ করব তখন তো আর আমরা 1 লাখ 2 লাখ 3 লাখ 10 লাখ 1 কোটি ভেজিটেশন নিয়ে কাজ করছি না। তখন আমরা একটা ফাইনাইট নম্বর দিয়ে কাজ করছি, অল্প সংখ্যক গাছেদের নিয়ে কাজ করব। সেক্ষেত্রে তাহলে আমার স্মল এন ইন্টু স্মল এন মাইনাস ওয়ান আর ডিভাইডেড বাই ক্যাপিটাল এন ইন্টু এন মাইনাস ওয়ান দিয়েই কাজ করতে হবে। তার কারণ হচ্ছে যে ওটা ফাইনাইট সংখ্যক বা গোনা যায় গণনা সাপেক্ষ গাছেদের নিয়ে কাজ করলে তবেই ওই ফর্মুলাটা কাজ করবে। আর যদি ইনফাইনাইট নাম্বার অফ ভেজিটেশন পপুলেশন হয়ে যায় সেক্ষেত্রে ভার্সানটা এ তে পরিণত হবে। মানে আমার পরীক্ষায় যদি এমন একটা সেকেন্ডারি ডেটা দিয়ে প্লান্ট ডাইভার্সিটির অঙ্ক করতে আসে
যেখানে 1 লাখ 2 লাখ প্লান্ট ভেজিটেশন আছে, সেখানে আমি যদি ভার্সন এ ব্যবহার করি বা ভার্সন বি ব্যবহার করি, দুটোর ক্ষেত্রেই উত্তরটা আমার সেম আসবে। ঠিক আছে? তাহলে আমরা যেহেতু অল্প সংখ্যক গাছ নিয়ে কাজ করব, আমরা ভার্সন বিটা নিয়ে কাজ করব, মানে স্মল এন আই ইন্টু স্মল এন আই মাইনাস ওয়ান ডিভাইডেড বাই ক্যাপিটাল এন ইন্টু ক্যাপিটাল এন মাইনাস ওয়ান, তার সাম। বুঝতে পারলে তো সবাই? এইবারে দেখো, দুটো স্লাইড আগে তোমাদের যে রিসার্চ গেটের প্রশ্নটা আমি দেখিয়েছিলাম, সেই প্রশ্নের অসংখ্য উত্তর সারা পৃথিবী থেকে জ্ঞানী গুণী মানুষজন দিয়েছেন। তার মধ্যে থেকে একটা উত্তর আমি তোমাদের এখানে দেখাচ্ছি। চাইলে তোমরা ওই ওয়েবসাইট খুলে সমস্ত উত্তরই পড়ে নিতে পারো। একটা উত্তর আমি তোমাদের দেখাচ্ছি, যেখানে একজন উদ্ভিদবিদ তিনি জানাচ্ছেন, দেখো, ইজ ইয়োর স্যাম্পল এ পার্ট অফ এ ভেরি লার্জ পপুলেশন, দেন ইনফাইনাইট ভার্সন ক্যান বি চোজেন। মানে ইনফাইনাইট ভার্সন বলতে কি বোঝায়, যে ভেরি লার্জ পপুলেশনের জন্য যে ভার্সনটা আমরা ব্যবহার করছি, মানে ভার্সন এটা। ইফ দ্য পপুলেশন ইজ স্মল অর লোকাল, দেন দ্য ফাইনাইট ওয়ান ক্যান ডু। তার মানে ফাইনাইট মানে কি, ভার্সন বিটা। তাহলে দেখো, আমরা যেভাবে ইকুয়েশন সলভ করছি সেটা কিন্তু শুধু আমাদের নিজেদের ভাবনা নয়, সারা পৃথিবীর মানুষই এইভাবেই কাজ করছেন। আমরা শ্যানন ওয়েনার ইন্ডেক্সের ক্ষেত্রে যেরকম আপার লিমিট আর লোয়ার লিমিট প্রমাণ করেছি, সেই রকম সিম্পসনের এই যে আমরা বলছি যে দুটো লিমিট হচ্ছে 0 এবং 1, সেটাকেও টেস্ট করে দেখতে পারি। কিভাবে টেস্ট করব? আচ্ছা, আমরা ধরে নিই যে সিম্পসনের যে এ ভার্সনটা নিলাম ফর্মুলার। এবারে আবার একটা কাল্পনিক সাইট নিয়ে নিচ্ছি, যেখানে 5টা 5 ধরনের গাছ আছে। একটা আছে ম্যাঙ্গো ট্রি বা আম গাছ, একটা লিচু গাছ, একটা কাঁঠাল গাছ, একটা পেয়ারা গাছ এবং একটা নারকেল গাছ। প্রত্যেকটা গাছই একটা করে রয়েছে। এবারে সিম্পসনের ফর্মুলা যদি আমি বার করি, নির্ণয় করি, তাহলে কি হবে? n1 স্কোয়ার 1 স্কোয়ার 1, n2 স্কোয়ারের ক্ষেত্রেও 1 স্কোয়ার 1, এরকম করে 5টা প্রজাতির জন্যে 5টা 1 যোগ করে কি হবে? নিউমারেটর হবে 5, আর হর বা ডিনোমিনেটরে কি হবে? টোটাল আছে 5টা গাছ, কাজেই 5 স্কোয়ার 25। তাহলে 5/25 আমার প্রপোর্শনটা হয়ে দাঁড়াচ্ছে 1/5। এবারে আমি সেকেন্ড কেস নিই। ধরে নিই আমার এইরকম 100 ধরনের গাছ একটা করে আছে, এরকম একটা সাইট আমি নিয়েছি। সেক্ষেত্রে কি দাঁড়াবে? একইভাবে 1 স্কোয়ার 1 স্কোয়ার যোগ করতে করতে 100টা এরকম 1 যোগ করে আমার নিউমারেটর হবে সেকেন্ড সাইটের ক্ষেত্রে 100, আর ডিনোমিনেটর কি হবে? 100 স্কোয়ার মানে 10,000, প্রপোর্শন হবে 1/100। এবার যদি আমি 10⁵, দেখো 5টা শূন্য মানে 1 লাখ এরকম গাছ নিই, মানে আমার থার্ড কাল্পনিক সাইটে আমি ধরে নিচ্ছি প্রত্যেকটা একটা করে আছে, এরকম 1 লাখ ধরনের গাছ আছে। তাহলে প্রপোর্শন হয়ে দাঁড়াবে কি? 1 লাখ ডিভাইডেড বাই 1 লাখের স্কোয়ার মানে 10⁻10, প্রপোর্শন দেখো হয়ে দাঁড়াচ্ছে 1/10⁵। এবারে দেখো, তোমাদের তো আমি আগেই এটা খেয়াল করতে বলেছিলাম যে নিউমারেটরে আছে স্কোয়ারের যোগফল আর ডিনোমিনেটরে আছে যোগফলের স্কোয়ার। এই যোগফলের স্কোয়ার থাকার জন্য দেখো, এই যত আমি ভেজিটেশন বাড়াচ্ছি, লবটা যে পরিমাণে বাড়ছে, হরটা কিন্তু অনেক বেশি পরিমাণে বেড়ে যাচ্ছে।
প্রথমে ছিল 1/5, তারপরে হলো 1/100, তারপর হচ্ছে 1/10⁵, এরকম করে যত আমি ভেজিটেশন বাড়াবো এই ডিনমিনেটর বা হরের প্রপোর্শনটা লাফিয়ে লাফিয়ে বেড়ে যাবে। এই বাড়তে বাড়তে এমন এক সময় আসবে যে যখন এই হরটা বেড়ে বেড়ে ইনফিনিটিতে পৌঁছে যাবে বা অসীম বড় সংখ্যায় পৌঁছবে, কিন্তু লবটা অত বড় হবে না, তখনও কিন্তু সে গণনাযোগ্যই থাকবে। আর অঙ্কের নিয়ম হচ্ছে এনি নাম্বার এন যদি ইনফিনিটি দিয়ে ভাগ করা হয় তার রেজাল্ট হয় 0। কেন? ধরে নাও পৃথিবীতে তো অসংখ্য মানুষ, তাদের মধ্যে আমি 10,000টা রসগোল্লা ভাগ করছি, তার মধ্যে সেই পৃথিবীর মানুষের মধ্যে তুমিও আছো। তাহলে ভেবে দেখো তো, ওই 10,000 রসগোল্লার একটা অণুও যদি তুমি পাও, তাহলে সেই রসগোল্লার স্বাদ, বর্ণ, গন্ধ তুমি কিছু বুঝতে পারবে? পাবে না। তার মানে গণনা করে আমি যতই বলি যে তুমি এত ভাগ পেলে, আসলে তুমি পাবে 0, প্রকৃতপক্ষে তুমি কিছুই পাবে না। ঠিক সেই একই কারণে যে কোনো গণনাযোগ্য সংখ্যা যদি একটা অসীম বড় সংখ্যা দিয়ে বা ইনফিনিটি দিয়ে ভাগ করা হয়, তাহলে তার রেজাল্ট হয় 0। এইবারে ভেরি লার্জ ভেজিটেশন পপুলেশনের ক্ষেত্রে তাহলে হরটা হয়ে যাচ্ছে ইনফিনিটি, লবটা গণনাযোগ্য সংখ্যা, তাহলে সেক্ষেত্রে এই যে ডি এর মান, যেটা ডমিনেন্স, হয়ে যাচ্ছে 0 ফর ভেরি ভেরি লার্জ টাইপ অফ স্পিসিস। এইটা মনে রেখো, আমি কিন্তু প্রত্যেকটা স্পিসিস একটা করে ধরেছি। তাহলে কি হবে? প্রত্যেকটা স্পিসিস একটা করে আছে এবং ইনফিনিটি নাম্বার অফ স্পিসিস, মানে ইনফিনিটি ধরনের স্পিসিস। তার মানে কোনো একটা কোনো উদ্ভিদ প্রজাতির একচ্ছত্র কোনো দাপট নেই, মানে ডমিনেন্স ইজ 0। আর ডমিনেন্স যদি 0 হয়, ডাইভার্সিটি 1 - d, সেক্ষেত্রে ডাইভার্সিটি হচ্ছে 1 - 0 = 1। তার মানে ইনফাইনাইট নাম্বার অফ ভেজিটেশন পপুলেশনের জন্যে সিমসনের ফর্মুলার ডাইভার্সিটি ইন্ডেক্সের আপার লিমিট যে 1, সেটা আমরা প্রমাণ করতে পারলাম। এবারে দেখো সিমসনের ফর্মুলার লোয়ার লিমিটটা আমরা কিভাবে প্রুভ করব। আমি আবার একটা কাল্পনিক সাইট নিচ্ছি যেখানে 5টা আম গাছ আছে, একই ধরনের গাছ 5খানা আছে। এখানে দেখো তাহলে স্মল n1 স্কোয়ার 5 5 25, আবার ক্যাপিটাল N স্কোয়ারও সেই 25। তাহলে প্রপোর্শন হচ্ছে কি 25/25 = 1। এরকম ভাবে যদি আমরা এমন সাইট নিই যেখানে 100টা আম গাছ আছে বা আরো বেশি আছে, কিন্তু অন্য কোনো গাছ নেই, কেবলমাত্র একটা মাত্র স্পিসিস আছে, সেক্ষেত্রে কিন্তু এই ni স্কোয়ার এবং n স্কোয়ার, ক্যাপিটাল N স্কোয়ার দুটোই সমান হবে আর প্রপোর্শন হবে 1। তাহলে ডমিনেন্স যদি 1 হয়, তাহলে 1 - d করে ডাইভার্সিটি ইন্ডেক্স কি হবে? 1 - 1 = 0। তার মানে দাঁড়াচ্ছে যে যদি একটা সাইটে কেবলমাত্র এক ধরনের গাছ থাকে, তার মানে সেখানে ডমিনেন্স 1 এবং ডাইভার্সিটি 0, কোনো ধরনের ডাইভার্সিটি সেখানে নেই। এই কারণে দেখো ডাইভার্সিটি হয়ে যাচ্ছে 0। তাহলে সিমসনের ডাইভার্সিটি ইন্ডেক্সের যে লোয়ার লিমিট, সেটাও আমরা প্রমাণ করতে পারলাম। আমার আগের ভিডিওতে মানে পার্ট 1 প্লান্ট ডাইভার্সিটিতে তোমাদের কেমনভাবে একটা সাইট স্যাম্পল স্পট সিলেক্ট করে সেটাকে পিন এবং সুতো দিয়ে বা দড়ি দিয়ে কেমনভাবে 1 মিটার বাই 1 মিটারে ভাগ করতে হয় এবং কোয়াড্রাট দিয়ে কিভাবে সেটাকে গুনতে হবে প্লান্ট, সেটা আমি দেখিয়ে দিয়েছি। তাও একবার তোমাদের মনে করিয়ে দিচ্ছি। এখানে আমাদের কলেজে আমরা যেভাবে করেছিলাম, ABCDEF এই 6টা আমরা কলাম নিয়েছি, আর 1 2 3 4 5
এই 5টা আমরা রো নিয়েছি। তার মানে কি হচ্ছে, এটা A1, এটা A2, এটা A3, এটা B1, এই জায়গাটা ধরো এটা কি হবে, এটা হচ্ছে F5। এইভাবে আমাদের ইন্ডেক্সিংটা হবে। এইটা হচ্ছে আমরা ফিল্ড বুক কিভাবে তৈরি করব তার একটা উপায়। প্রথমে আমরা হেডিং দেব, নেম অফ দ্য প্লেস লিখব, কতটা এরিয়া, যেরকম আমরা 6 মিটার বাই 5 মিটার নিয়েছি, আমাদের এরিয়াটা হবে 30 স্কোয়ার মিটার। অ্যাপ্রক্সিমেট অল্টিটিউড যদি জানা থাকে লিখবে, ল্যাটিটিউড লঙ্গিটিউড যদি হাতে জিপিএস থাকে লিখবে, ফিজিক্যাল এনভায়রনমেন্ট চোখে যা দেখতে পাচ্ছ তাই লিখবে, সয়েল টাইপ দেখে যেরকম মনে হচ্ছে তার ডেসক্রিপশনটা লিখবে, ডেট টাইম লিখবে। তারপরে আমাদের ফিল্ড বুকটা শুরু হবে। এখানে কি করলাম, স্পিসিস ইন্ডেক্স। যদি আমার কাছে মোবাইল অ্যাপ, ইন্টারনেট এসব সুবিধা না থাকে, সেক্ষেত্রে আমি আমার মেগাস্কোপিক যে বৈশিষ্ট্য খালি চোখে বুঝতে পারছি সেইটার উপরেই নির্ভর করে করব। কারণ আমি তোমাদের গত ভিডিওতে শিখিয়ে দিয়েছি যে এই ইন্ডেক্স নির্ণয়ের সময় একটা স্পিসিসের পার্টিকুলার নেমটা প্রয়োজন হয় না, সংখ্যাটা দরকার, এবং ওই স্পিসিসটা যে অন্য স্পিসিসের থেকে আলাদা সেইটাকে চিনতে পারাটা খুব জরুরি। কাজেই এখানে যদি তুমি স্পিসিস 1, স্পিসিস 2, স্পিসিস 3 এরকম করে যদি লেখো তাতে কোনো ভুল হবে না। এখানে দেখো আমার A1, A2, A3, A4, A5 করেছি, এরকম করে B1, B2 করতে করতে F পর্যন্ত তোমাকে যেতে হবে। ডান পাশে দেখো আমি একটা রিমার্কসের কলাম রেখেছি, আর তলায় রেখেছি যদি কোনো এক্সট্রা ইনফরমেশন ঢোকাতে হয় তার জন্যে ফিল্ড নোট। এই রিমার্কসে কি লেখা যেতে পারে দেখো, আমার পার্ট 1 ভিডিওতে আমি তোমাদের দেখিয়েছি যে প্লান্ট ডাইভার্সিটি, হ্যাবিট্যাট, হ্যাবিট, নেচার অফ স্টেম, লাইফ স্প্যান, সাইজ, নিউট্রিশন, ফরেস্ট টাইপস নানানভাবে ভাগ করা যেতে পারে। এর মধ্যে এই চারটা সঙ্গে থাকলে তোমার ওই গাছগুলো দেখে যা মনে হচ্ছে তুমি সেটা রিমার্কস কলামে এন্ট্রি করে রাখতে পারো। আর যদি কোনো এক্সট্রা ইনফরমেশন তোমার মনে হচ্ছে যে তুমি এটা নজর করলে কিন্তু এটা ফিল্ড বুকে ঢোকানোর জায়গা নেই, সেখানে তুমি তলায় সেটা ফিল্ড নোটে লিখে রাখো। এখানে দেখো আমাদের স্টুডেন্টরা পিন আর সুতো দিয়ে কলেজের মাঠেই এইরকম একটা 1 মিটার বাই 1 মিটার করে ভাগ করে এই স্যাম্পল সাইটটাকে বানিয়েছে। এইবারে ওদের ফিল্ড বুকটা আমি তোমাদের দেখাচ্ছি। প্রথমে হেডিং দেওয়া হয়েছে, তারপরে লেখা হয়েছে প্রাইমারি ইনফরমেশন, মানে ফিল্ড বুকের মাথায় যেটা থাকবে। সাইট নেম দিয়েছে, এরিয়া ইন স্কোয়ার মিটার 30, কারণ আমাদের 6 মিটার বাই 5 মিটার। অল্টিটিউড যেহেতু আমাদের হাওড়ার কলেজ, জেনারেল আমরা 7 মিটার লিখেছি। জিপিএস দিয়ে আমরা ল্যাটিটিউড লঙ্গিটিউড দেখে নিয়েছি। ফিজিক্যাল এনভায়রনমেন্ট যেরকম আমাদের কলেজটা যেখানে সেই রকম যা যা আমাদের জানা আছে লিখেছি, আর ডেট টাইম এন্ট্রি করেছি। এটা হচ্ছে ফিল্ড বুকের মাথায় প্রথমে লেখা থাকবে। এইবার দেখো আমাদের প্রথম ফিল্ড বুক, তোমাদের আমি বলেছিলাম যে A1, A2, A3, A4, A5 এরম করতে করতে F পর্যন্ত আমাদের যেতে হবে, কারণ আমরা ইন্ডেক্সিং সেইভাবে করেছি। এখানে আমাদের কাছে মোবাইল অ্যাপ ছিল, ইন্টারনেট কানেকশন ছিল, সেই জন্যে আমরা আইডেন্টিফাই করে করে নামগুলো লিখেছি আর এখানে সংখ্যাগুলো লিখেছি, এখানে টোটাল করেছি। কিন্তু যদি আমার এই সুবিধা না থাকে সেক্ষেত্রে আমি অল্টারনেট ভাবেও এই ফিল্ড বুকটা পোস্টিং করতে পারি। দেখো প্রথমেই অনেক ধরনের ঘাস আমরা দেখতে পাচ্ছিলাম, সেটা ছবিতেও তোমরা দেখেছো। সেই ঘাসের জন্য আমরা এখানে লিখলাম গ্রাস টাইপ 1, গ্রাস টাইপ 2, গ্রাস টাইপ 3 এইভাবে। আবার ইতে দেখো এন্ট্রি করা হয়েছে একটা স্মল প্লান্ট কিন্তু ইরেক্ট, তার গায়ে একটা লং থিন হেয়ার কিছু আমরা দেখতে পাচ্ছি। তার ঘাড়ের ওপরেই রয়েছে একটা মিডিয়াম সাইজ কিন্তু নন উডি প্লান্ট, কাঠ নেই, নরম গাছ। তাতে আবার আমরা দেখেছি লাল ফুল এবং তার শাখা প্রশাখাগুলো অনেকটা বেগুনি বলে মনে হচ্ছে, সেটা আমরা রিমার্কস কলামে
লিখে রেখেছি। এইভাবে দেখো এখানে আরেকটা ইরেক্ট প্লান্ট আমরা পেয়েছি, কিন্তু তার লিফটা এবার অন্যরকম, ওভাল ধরনের শেপের পাতা রয়েছে, সেটা লিখেছি। একটা বুশি প্লান্ট দেখতে পাচ্ছি, সেখানে আবার সব কাঁটা রয়েছে, সেটা লিখে রেখেছি। এইটা দেখো একটা হার্ব জাতীয়ই গাছ, নরম, কিন্তু তাতে হলুদ ফুল ফুটে রয়েছে, সেটা লেখা হয়েছে। আবার ফিল্ড নোটে দেখো কিরমভাবে এন্ট্রি করা হয়েছে। এফ এ রয়েছে গ্রাস টাইপ 5, সেটা রয়েছে জেনারেটেড অ্যাট সোয়াম্প, মানে ওখানে একটু জল জমে থাকে, সেই রকম জায়গায় ওটা হয়েছে। আবার এইচ বিতে রয়েছে যে এমন গাছটা যেটা গায়ে হাত লেগে গেলে চুল করছে, মানে আমাদের স্টুডেন্টরা ওটাকে বিচুটি পাতা বলে চিনতে পেরেছে। আবার কে তে দেখো এখানে লেখা রয়েছে যে আর এক ধরনের গাছ, সেটাকে আমাদের একজন স্টুডেন্টের বাড়িতে ওই ধরনের গাছ আছে, ওটাকে ও ঢ্যাঁড়স গাছ বলে চিনতে পেরেছে। সেগুলো আমরা ফিল্ড নোটে লিখে রেখেছি। আর লিখেছি কি যে অল প্লান্টস আর মেসোফাইটস। এখানে দেখো একটা স্যাম্পল হিসেবে সিমসন্স ডাইভার্সিটি ইন্ডেক্সের বক্স A1 এর জন্যে ক্যালকুলেশনটা করে দেখানো হয়েছে। প্রত্যেকটা স্পিসিসের জন্যে ni মাল্টিপ্লাইড বাই ni মাইনাস 1 এখানে গুণ করে একটা কলাম করা হয়েছে। এইবার টোটালের জন্যে ক্যাপিটাল N ইন্টু ক্যাপিটাল N মাইনাস 1 এর জন্য একটা কলাম। এইবারে ভাগ করে ইন্ডেক্স ভ্যালুটা বের করা হয়েছে। কিভাবে? এই যে টোটাল হলো এটার 820 ডিভাইডেড বাই 4556, সেটা করে এই 0.18 বার করা হয়েছে। আর এটা হলো ডি বা ডমিনেন্স। এবার 1 মাইনাস ডি করে ডাইভার্সিটি ইন্ডেক্স নির্ণয় করা হয়েছে। A1 এ যেমন করে দেখানো হলো, ঠিক সেই একই প্রসেসে F5 পর্যন্ত সমস্ত খোপের 1 মাইনাস ডি এখানে নির্ণয় করা হয়েছে। এবারে দেখো শ্যানন ওয়েনারের জন্যে আবার সেই বক্স A1টা স্যাম্পল হিসেবে দেখানো হয়েছে। প্রত্যেকটা স্পিসিস সেখানে স্মল n ডিভাইডেড বাই ক্যাপিটাল N, অর্থাৎ প্রপোর্শন অফ ith প্রজাতি, সেগুলো পরপর পরপর আগে ক্যালকুলেট করা হয়েছে। তারপরে এই ভ্যালুগুলোর আবার ন্যাচারাল লগ নেওয়া হয়েছে। প্রত্যেকটা দেখো মাইনাসে এসেছে। এইবার এই দুটো কলাম গুণ করা হয়েছে, তারপর সেটার সাম করে এইটা বেরিয়েছে। মাইনাসে মাইনাসে প্লাস করে অ্যাট লাস্ট এই মাইনাসটার জন্যে এটা পজিটিভ ফর্মে এসেছে। এবার সিমসনের মতোই প্রতিটি বক্সের জন্যে A1 থেকে A5 পর্যন্ত শ্যানন ওয়েনারের ইন্ডেক্স ক্যালকুলেট করে দেখানো হয়েছে। এখানে দেখো প্রত্যেকটা যে বক্স, ওই বক্সে সিমসন ইন্ডেক্সটা সেন্টারে বসিয়ে তারপরে আইসো লাইনগুলো ইন্টারপোলেট করে ড্র করা হয়েছে। করার পর জোনে কালার দিয়ে ডাইভার্সিটি জোনগুলো আইডেন্টিফাই করা হয়েছে। ল্যাটিটিউড লংগিটিউড দেওয়া হয়েছে, স্কেল দেওয়া হয়েছে, হেডিং দেওয়া হয়েছে, লেজেন্ড দেওয়া হয়েছে। দেখো এটা যদি আমার
নর্থের দিক হয়, তাহলে ওয়েস্টের দিকে আমার হাই ডাইভার্সিটি জোনটা রয়েছে, আর ইস্টার্ন মার্জিনে পড়েছে মেনলি লো ডাইভার্সিটি জোনটা। আর এই দুটো জোনই আমি মোটামুটি মিডিয়াম ডাইভার্সিটি বলে দিতে পারি, বা তোমরা হাই মিডিয়াম লো মিডিয়ামও করতে পারো, অসুবিধা নেই তাতে। এইবারে আমরা চলে আসি ইন্টারপ্রিটেশন কেমন করে করব সেইটার ব্যাপারে। প্রথমে আমার পয়েন্ট হবে অবজেক্টিভ, আমি কি করতে চাইছি। সেটা আমার প্র্যাকটিক্যাল খাতার জন্য হলে অবজেক্টিভ কি লিখব, আমার সিলেবাসে যে ভাষাটা আছে সেই ভাষা অনুযায়ী লিখতে হবে। আর যদি পরীক্ষার প্রশ্নপত্রে হয় তাহলে পরীক্ষার প্রশ্নপত্রে কি চাওয়া হয়েছে সেই ভাষাটা অনুসরণ করে আমাকে অবজেক্টিভটা লিখতে হবে। যদি নিজে হাতে আমি ফিল্ডে নেমে কাজ করি তাহলে রিকোয়ার্ড ইকুইপমেন্ট কি কি লেগেছে আমি সেটা লিখে দেবো। খুব সংক্ষেপে মেথডোলজিটা দেখো স্টেপ 1, স্টেপ 2, স্টেপ 3 করে লেখা হয়েছে। তারপরে এক লাইনে ফিজিক্যাল কন্ডিশন অফ দি স্যাম্পল স্পট একটা সেন্টেন্সের মধ্যে দিয়ে দেওয়া হয়েছে। এটা বিশদে যাওয়ার দরকার নেই, যেহেতু ফিল্ড বুকের মাথায় সব ইনফরমেশন আছে। এরপরে যে জোনগুলো আমরা প্লট করে আইডেন্টিফাই করেছি সেই জোনটা ডেসক্রাইব করতে হবে। দেখো প্রথমে রেঞ্জটা দেওয়া হয়েছে, যে আমাদের যে ডেটাগুলো আমরা ক্যালকুলেট করেছি সেই ইন্ডেক্স ভ্যালুর লোয়েস্ট ভ্যালু কত, হাইয়েস্ট ভ্যালু কত। তারপরে রিলেটিভলি হাই ডাইভার্সিটি জোনটা ওয়েস্টার্ন দিকে রয়েছে, মিডিয়াম ডাইভার্সিটি জোনটা মাঝখানে রয়েছে, আর রিলেটিভলি লো ডাইভার্সিটি জোন ইস্টার্ন মার্জিনে রয়েছে, সেইটা বলা হয়েছে। এখানে একটা জিনিস খেয়াল করবে, এই যে রিলেটিভলি শব্দটা কিন্তু ভীষণ ইম্পর্ট্যান্ট, এটা না দিলে কিন্তু ভুল হবে। তার কারণ আমার যে স্যাম্পল স্পট সেই স্পটটা অনুযায়ী কিন্তু আমি হাই মিডিয়াম লো করছি। পৃথিবীর সাপেক্ষে আমার হাইটা যে খুব হাই নাও হতে পারে, বা আমার লোটা খুব লো নাও হতে পারে। আমার যে স্যাম্পল স্পট আছে সেই তুলনায় আমি বলছি বলে রিলেটিভলি শব্দটা এখানে ভীষণ ইম্পর্ট্যান্ট। এই হাই মিডিয়াম লোটা কিন্তু অ্যাবসলিউট নয়, রিলেটিভ। এরপরে খুব সংক্ষেপে এই যে প্লান্ট ভ্যারাইটি আমরা স্যাম্পল স্পটে বার করলাম সেই জোনগুলোর সঙ্গে লোকাল এনভায়রনমেন্টের কি সম্পর্ক। যেরকম ধরো আমরা তো আমাদের কলেজে করেছি, সেখানে আমরা লিখেছি যে হাই ডাইভার্সিটি জোনটা ফেন্সের কাছে আছে এবং সেখানে চট করে লোকের পা পড়ে না, মানুষের যাতায়াত নেই, সেই জন্যে ভেজিটেটিভ কভারটা আনডিস্টার্ব থাকে, সেই জন্য সেখানে হাই ডাইভার্সিটি জোন হয়েছে, নানান ধরনের গাছ গজিয়ে উঠেছে। আর যেখানটা লো ডাইভার্সিটি জোন সেখানটা মানুষের হাঁটা চলা আছে, মাঠ যেহেতু ছেলেমেয়েরা খেলা করে, সেই জন্যে সেখানে ভেজিটেশন ড্যামেজ হয়ে সেই জায়গাটা লো ডাইভার্সিটি জোন হয়ে গেছে। এটা আমাদের অবজারভেশন, আমরা আমাদের স্পটের জন্যে এইটা লিখেছি। তোমরা যে স্পটে কাজ করবে সেই অনুযায়ী তোমাদের যা নজরে পড়বে সেইটা তোমরা সংক্ষেপে 1 লাইন 2 লাইনে লিখে দেবে। আর দেখো লাস্ট লাইনে আমি কি লিখেছি, all the plant species get sufficient sunlight and rain water। মানে আমি যে স্যাম্পল স্পটটা সিলেক্ট করেছি সেখানে কোনো বিশেষ মানে ছায়ায় থাকে গাছগুলো তা নয়, যথেষ্ট রোদ্দুর পড়ে এবং বৃষ্টির জলও পায়, সেইটা আমি একটা লিখে রেখেছি। কারণ এমন অনেক স্পট হতে পারে যে যেটা ঠিক রেন ওয়াটার যাচ্ছে না বা সানলাইটটা ডিরেক্ট পড়ছে না, সেই জিনিসটা আমাদের মনে হয়েছে যে এটা উল্লেখ করা ভালো, তাই আমরা এটা উল্লেখ করে দিয়েছি। এতক্ষণ সিমসন্স ইন্ডেক্সের ডেটা অনুযায়ী যে ছবিটা হয়েছিল তার ইন্টারপ্রিটেশন তোমরা করলে। এইবারে শ্যানন ওয়েনারের ছবিটা দেখে নাও।
তোমাদের আমি প্রথম দিকে বলেছিলাম না যে সিমসনের একটা অসুবিধা আছে, যে শ্যানন ওয়েনারের থেকে ওটা লেস সেন্সিটিভ, আর ডাইভার্সিটি জোন নির্ণয়ে শ্যানন ওয়েনারটা বেশি কার্যকরী। এবারে তোমরা নিজের চোখেই দেখে নাও যে সিমসনের তুলনায় সেম ডেটা দিয়ে শ্যানন ওয়েনারের অনেক বেশি জোন দেখানো যাচ্ছে, অনেক বেশি ডিটেল করা যাচ্ছে ব্যাপারটা। এইখানে দেখো পরীক্ষায় কেমন প্রশ্ন আসতে পারে সেই জিনিসটা আমরা বলার চেষ্টা করেছি। এই যে পার্টিকুলার প্রশ্নটা, এটা 2018 সালে পোস্ট গ্রাজুয়েট কোর্সে ক্যালকাটা ইউনিভার্সিটির প্রশ্নপত্র থেকে নিয়েছি আমি। এর সঙ্গে একটা ম্যাপ দেওয়া হয়েছিল, তা আমি ওই প্রশ্নটাই হুবহু তুলে দিয়েছি তোমাদের দেখার জন্যে, কারণ আমাদের সিলেবাসে যখন জিনিসটা এসে গেছে তখন আন্ডার গ্র্যাজুয়েটেও এই ধরনের প্রশ্ন আমরা আশা করতে পারি। আবার এই প্রশ্নগুলো দেখো, এখানে রয়েছে which sample spot is more diverse। দেখো স্যাম্পল স্পট 1, স্যাম্পল স্পট 2, এখানে কয়েকটা প্লান্টের সংখ্যা দেওয়া রয়েছে এবং দুটো স্পটেই কিন্তু টোটাল নাম্বারটা 1000। তাহলে কে বেশি ডাইভার্স হতে পারে? একটা জিনিস দেখো, এই যে ডেইজি ড্যান্ডেলিয়ান বাটারকাপ 3 ধরনের ফুলের গাছ, স্যাম্পল স্পট 1-এ কিন্তু মোটামুটি তারা 300, 335, 365 এই সংখ্যাগুলোর সঙ্গে মিল আছে। কিন্তু স্যাম্পল স্পট 2-তে দেখো একটা ডেইজি গাছ আছে 20টা, ড্যান্ডেলিয়ান আছে 49টা, আর বাটারকাপ আছে 931টা। তার মানে কিন্তু ডাইভার্সিটিটা এখানে কম। এখানে এই পার্টিকুলার স্পিসিসটার ডমিনেন্স বেশি। ডমিনেন্স যদি বেশি থাকে তাহলে ডাইভার্সিটি কম হবে। সেক্ষেত্রে 3 ধরনেরই গাছ, টোটাল সংখ্যাও 1, কিন্তু এই ডিস্ট্রিবিউশনটার ওপরে কিন্তু ডাইভার্সিটিটা নির্ভর করবে, এটা তোমরা খেয়াল করবে। আবার এইটাতে দেখো ক্যালকুলেট দি ডাইভার্সিটি ইন্ডেক্স অফ বোথ স্পটস অ্যান্ড ইন্টারপ্রেট। এখানে বলে দেওয়া হয়েছে আপল্যান্ড স্পট এবং লোল্যান্ড স্পট। তাহলে এই যে ইন্টারপ্রেট কতটা রয়েছে না, তার জন্য এই যে আপল্যান্ডে কত ডাইভার্সিটি এবং লোল্যান্ডে কত ডাইভার্সিটি, সেই অনুযায়ী তোমরা ইন্টারপ্রিটেশনটা করবে। আর এই যে মোর ডাইভার্স লেস ডাইভার্স, এই কনসেপ্টটা মনে রাখবে যে যদি একটা স্পট থাকে তাহলে মোর বা লেস কোনটা বেশি কম ডাইভার্সিটি সেটা বলাটা সম্ভব নয়। আমি যদি নিজেকে বলি আমি ছোট বা আমি বড়, তাহলে আমি কার থেকে ছোট আর কার থেকে বড় সেই প্রশ্নটা চলে আসে। এখানেও কিন্তু সমস্যাটা একই। যদি একটা স্পট থাকে তখন কখনোই আমরা এই স্টেটমেন্ট দেব না যে এটা মোর ডাইভার্স, এটা লেস ডাইভার্স। যখন একের বেশি স্পট থাকবে, একটা কম্পেয়ার করার সুযোগ থাকবে, তখনই একমাত্র আমরা স্টেটমেন্ট দিতে পারি যে অন্যটার সাপেক্ষে এটা মোর ডাইভার্স অথবা লেস ডাইভার্স। ঠিক আছে? এখানে দেখো কিছু শর্ট কোয়েশ্চেন্স আমি তোমাদের সুবিধার জন্য দিয়েছি। এই প্রশ্নগুলো তোমরা পড়বে, রেডি করবে। তোমাদের পরীক্ষায় যে অঙ্ক দেওয়া হবে তার সঙ্গে এই ধরনের প্রশ্ন জুড়ে দেওয়া হতে পারে, অথবা ভাইভাতেও জিজ্ঞাসা করা হতে পারে। কাজেই এই ধরনের প্রশ্ন ফেস করবার জন্যে তোমাদের রেডি থাকতে হবে। আশা করি প্লান্ট ডাইভার্সিটি ইন্ডেক্স নির্ণয় এবং এর কনসেপ্ট তোমরা ভালোভাবে বুঝতে পেরেছো। ভালোভাবে পরীক্ষার সময় রেডি হয়েও ভালো থেকো সকলে।